প্রিয় দর্শক, টিভিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। আজকে আমরা কথা বলবো ইনভেস্টমেন্ট ব্যাংকিং নিয়ে। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর জনাব তানজিম আলমগীর। তানজিম ভাই, আপনাকে স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আপনারা রিসেন্টলি নিয়ন্ত্রক সংস্থার সেরা মার্চেন্ট ব্যাংক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে, এবং এটা আপনাদের অপারেশনের সেকেন্ড ইয়ার। হোয়াট ইজ দ্য সিক্রেট যে আপনারা 2 বছরের মধ্যে একটা পুরস্কারপ্রাপ্ত মার্চেন্ট ব্যাংক হলেন? আসলে আমরা যদি ওভাবে বলি, এসএসসি এই পুরস্কারটা দিয়েছে 2021 সালের জন্য। সো আমরা আমাদের ফার্স্ট ইয়ার অপারেশনের জন্য আমরা পেয়েছি। আমরা একটু ব্যাকগ্রাউন্ড বলি, আমরা আমাদের লাইসেন্সটা পেয়েছিলাম অক্টোবর 20-এ, এবং আমি নভেম্বরে জয়েন করি এবং জানুয়ারি 21 সাল থেকে আমরা আসলে অপারেশনটা শুরু করি। সো আমরা প্রথম বছরেই আসলে আলহামদুলিল্লাহ আমরা এটা পেয়েছি। সিক্রেটটা তো আসলে অনেস্টলি হার্ডওয়ার্ক। আসলে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এমন একটা পেশা যেটা আপনি অনেক বেশি বাইরে থাকতে হয়, অনেক বেশি পার্সু করতে হয় জায়গাগুলোতে। তারপরেও আমরা আসলে মনে করি যে আমার পার্সোনালি আমি মনে করি যে একটা টিম তাড়াতাড়ি তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি অলওয়েজ বলি যে ইউ আর অ্যাজ গুড অ্যাজ ইউর টিম। সো আমার কোম্পানির রিফ্লেকশনটা আমাদের টিম করবে আর কি। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল। আর দুটা আসলে খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা সবসময় নিজেদের মধ্যে বলি, আমরা আসলে 2S বলি এটাকে, যে স্ট্র্যাটেজি আর সার্ভিস। অনেকগুলো ইস্যুস আছে, বাট এই দুইটা আমাদেরকে হয়তো অন্যদের থেকে আলাদা করে রেখেছে আর কি। আপনাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস কি কি? আচ্ছা, সেটার আগে আমি মনে করি যে এইটা একটা অপরচুনিটি আমার জন্য, যে আমি ইউসিবি ইনভেস্টমেন্ট সম্পর্কে কিছু বলতে চাই আর কি। যে আপনাকে তো বললাম আমরা অক্টোবরে শুরু করেছি এবং 20 জানুয়ারিতে কোভিড সময় ছিল, কিন্তু সে সময় সো কোভিডের মধ্যে আমাদের অপারেশন শুরু করতে হয় আর কি। অনেক চ্যালেঞ্জেস ছিল, চ্যালেঞ্জেস থেকে কিন্তু অপরচুনিটিগুলো আসে। সো আমরা আসলে মার্কেটে এসে অনেক অপরচুনিটিও পেয়েছি, যেটা আমরা গ্র্যাব করেছি। এছাড়া ইউসিবি ইনভেস্টমেন্ট অবশ্যই বলতে হয় যে এটা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একটা সাবসিডি। সো আমাদের ব্যাংকের আনকন্ডিশনাল সাপোর্ট থাকে, এবং আমরা ইউসিবি ইনভেস্টমেন্ট কিন্তু শুধুমাত্র যে প্রফিট করব সেটা চিন্তা করি না, আমরা সোসাইটির জন্য কাজ করি। সো আমাদের আমরা আসলে আমাদের ফিজ ইনকামের 1% আমরা রেখেছি সোশ্যাল বা সিএসআর এর জন্য, যেখানে আমাদের প্রায়োরিটি 3টা জায়গা আছে। সেটা হচ্ছে, আমি আপনার সাথে বলছিলাম যে চিলড্রেন এডুকেশন, ওয়েলবিং, ওল্ড হোম এবং ওমেন এম্পাওয়ারমেন্ট, এই 3টা জায়গায় আমরা আসলে ফিজ ইনকামের একটা পোর্শন দিই। সো আমাদের ক্লায়েন্টরা আসলে প্রকারান্তরে এই সিএসআর এর পার্ট হয়ে যাচ্ছেন আর কি, বিকজ আমরা তো ক্লায়েন্টকে সার্ভিস করি, ফিজ ইনকামটা আনি। আমি যখন এখানে আসি, আমরা প্রথমেই যেটা চিন্তা করেছি যে আমরা ইউনিক কিছু করতে হবে, যে যদি মার্কেটকে আমরা অ্যাট্রাক্ট করতে চাই। তো আমাদের ইউনিক একটা ফিচার ছিল যে আমার মাথায় ছিল অলওয়েজ আমরা 360 ডিগ্রি সার্ভিস দিব। 360 ডিগ্রি সার্ভিস বলতে আমি বুঝাই যে কোনো ক্লায়েন্ট যদি আমার কাছে আসে, অ্যাডভাইজারি রিলেটেড যা যা আছে সব যাতে আমি দিতে পারি। তো কোনো ক্লায়েন্ট এসে যদি বলে আমি বন্ড করতে চাই, তাহলে আমরা বন্ড নিয়ে কাজ করেছি 3 ধরনের। আপনি কুপন বেয়ারিং বন্ড, জিরো কুপন বন্ড, পারপিচুয়াল বন্ড, বন্ডগুলো ইস্যু করতে সার্ভিস দেন? জি জি, অ্যারেঞ্জ করতে সার্ভিস দিই, ইস্যুয়ার হিসেবে কাজ করি। এছাড়া ধরেন কেউ প্রেফ শেয়ার করতে চাইলো, কেউ আইপিওতে আসতে চাইলো, কেউ হয়তো একটা ইকুইটি তুলতে চায় প্রাইভেট প্লেসমেন্টের থ্রুতে। আমি যতটুকু ট্র্যাক করেছি আপনারা সবচেয়ে বেশি সার্ভিস বন্ড ইস্যুয়ারদেরকে দিয়েছেন। অনেস্টলি এটা তো ডিপেন্ড করে যে মার্কেট কি ডিমান্ড করে। হয়তো আমার ফার্স্ট ইয়ারে অনেক বেশি বন্ড হয়েছে, হয়তো আপনি সেকেন্ড ইয়ারে দেখবেন অনেক বেশি আইপিও হবে। আপনারা কি পরিমাণ বন্ডের ফান্ড অ্যারেঞ্জ করেছেন এখন পর্যন্ত? আমরা অলমোস্ট 5,000 কোটি টাকার উপরে আমরা এখন পর্যন্ত 1.5 বছরে। জি আলহামদুলিল্লাহ 1.5 বছরে। সো আমাদের টোটাল আসলে এই সময় ম্যান্ডেট পেয়েছি আমরা 18টা বন্ডের, তার মধ্যে 11টা থেকে 12টা কমপ্লিট হয়েছে, বাকিগুলো নিয়ে আমরা কাজ করছি। আরো কিছু পাইপলাইনে আছে আর কি, আরো কিছু ম্যান্ডেট আছে। বন্ডে যারা বড় বিনিয়োগকারী, তাদের রেসপন্স আপনি ভালো পাচ্ছেন? আসলে আমরা অনেক ব্যাংকের বন্ড করি, সেটা সবসময় কিন্তু একটা কথা আসে যে ব্যাংকের বন্ডগুলো ব্যাংকগুলো ইনভেস্ট করে। তো আমরা একটু ডিফারেন্টভাবে চিন্তা করছি। আমরা চিন্তা করছি ব্যাংকের বাইরেও কিছু ইনভেস্টমেন্ট আনা যায় কিনা। মানে আমি বলবো না যে এখন পুরোটাই অল অফ এ সাডেন সব কিছু শিফট হয়ে যাবে, বাট আমরা একটা জায়গা থেকে শুরু করতে চাই।
আপনি শুনে খুশি হবেন যে ডিবিএইচ এর ডেল্টা ব্র্যাক হাউজিং এর আমরা একটা বন্ড করেছি 300 কোটি টাকার। এটা কোনো ধরনের ব্যাংকের ইনভেস্টমেন্ট ছিল না, পুরোটাই ছিল আপনার ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্ডিভিজুয়াল এবং কর্পোরেটের থেকে। সো আমরা কিন্তু এই ট্রেন্ডটা শুরু করে দিয়েছি। এবং নতুন বাংলাদেশ ব্যাংকের রেগুলেশনেও আসলে যেটা ওনারা চাচ্ছেন যে ব্যাংকের বাইরে থেকেও যাতে ইনভেস্টমেন্ট আসে। সো আমরা মনে করি যে একটা জায়গা থেকে আমরা কাজটা শুরু করেছি, এখনই সাকসেসফুল হব যদি বলি ঠিক তা না, কিন্তু গ্র্যাজুয়ালি আমরা আসলে এই মানে ব্যাংকের উপর ডিপেন্ডেন্সিটা কমাতে চাই। এই বন্ডগুলো থেকে অ্যানুয়াল রিটার্ন কেমন আসছে? আসলে বিভিন্ন ধরনের বন্ড আছে, আসলে বিভিন্ন ধরনের বন্ডে যদি আমি বলি, ধরেন জিরো কুপন বন্ডে তো আসলে ট্যাক্স বেনিফিট আছে কর্পোরেটদের জন্য। সো এফেক্টিভ রিটার্নটা কেমন দাঁড়াচ্ছে? এফেক্টিভ রিটার্নটা আসলে জিরো কুপন বন্ডের কথা আমি বলবো না, ওভারঅল আমি যদি বলি 6 থেকে 10%-এর মধ্যে বিভিন্ন বন্ডের উপর ডিপেন্ড করে যে আপনি এটা টায়ার 1 বন্ড মানে পারপিচুয়াল বন্ড কিনা, বা এটা কি টায়ার 2 বন্ড কিনা বা কুপন বেয়ারিং বন্ড কিনা, 6 থেকে 10-এর মধ্যে থাকে। আচ্ছা, আর বন্ডগুলোতে ডিফল্ট রিস্ক কেমন দেখছেন আপনি? আসলে আমি যেটা মনে করি যে আমাদেরকে খুব সিলেক্টিভ হতে হবে কাজের ক্ষেত্রে। ওকে, আমরা ইউসিবি ইনভেস্টমেন্ট মনে করি না যে কোনো কাজ আসলে সেটা আমরা নিয়ে নিব। তার মানে এই না যে ডিফল্ট হবে না, বা মানে কোনো জিনিসই গ্যারান্টেড না, বাট আমরা খুব সিলেক্টিভলি এই জন্যই আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা দেখেন যে আমরা এত ব্যাংকের বন্ডগুলো কেন করছি বা এফআইআর বন্ডগুলো কেন করছি, আমরা যখন শিওর হই যে এই ক্লায়েন্টটা এই বন্ডের 5 বছর বা 7 বছরের মধ্যে 5 বা 7 বছরের মধ্যে এই বন্ডের টাকাটা পুরোপুরি পরিশোধ করতে পারবে, তখনই কিন্তু আমরা ওই বন্ডটা নিয়ে কাজ করি। কারণ আমরা মনে করি যে টাকাটা অ্যারেঞ্জ করে দেওয়াটাতেই আমাদের দায়িত্বটা শেষ হয়ে যায় না। যখন ইনভেস্টর তার রিটার্নটা 5 বা 7 বছর পরে পুরোটা ফেরত পাবে, তখন আমার দায়িত্ব শেষ হয়ে যায়। শুধু এটা বন্ডের ক্ষেত্রে বলছি না, এটা প্রেফ শেয়ারের ক্ষেত্রে বলছি। ইভেন আপনি কি একটা ইউনিক ফিচার আমরা বলি যে আমরাই একমাত্র ইনভেস্টমেন্ট ব্যাংক আমার জানা মতে যারা সিন্ডিকেশন নিয়ে কাজ করে। আসলে লোন সিন্ডিকেশন বেসিক্যালি ব্যাংকগুলো করে থাকে, বাট আমরা আসলে এই সিন্ডিকেশনের কাজটা প্রোভাইড করছি, যেহেতু আমি বলেছি আমরা 360 ডিগ্রি সার্ভিস দিতে চাই। তো একটা ক্লায়েন্ট এসে তার ফান্ড রিকোয়ারমেন্টটা আমাদেরকে জানাবে, আমরা তার ক্যাশ ফ্লোর উপর আসলে ডিপেন্ড করে তার কি কি প্রোডাক্টে তার যাওয়া উচিত। মানে সে কোনো প্রিডিটারমাইন্ড আসলে মাইন্ডসেট নিয়ে আসবে না যে আমি এটা করতে চাই, প্রেফার করতে চাই বা সিন্ডিকেশন করতে চাই। আমার মনে হয় যে তার ব্যালেন্স শিট, তার ক্যাশ ফ্লো, এটা আসলে তাকে বলে দিবে যে আসলে আমরা কোনভাবে কিভাবে তাকে আসলে একটা ফ্রুটফুল 360 ডিগ্রি সলিউশন দিতে পারি। আপনারা কি ইন্ডাস্ট্রিতে বন্ড অ্যারেঞ্জমেন্টে আপনারা শীর্ষে আছেন কিনা? গত যদি 1.5 বছরে আমরা 18টা বন্ড নিয়ে কাজ করি, আমি শীর্ষে আছি কিনা বলতে পারবো না, তবে আমরা ওয়ান অফ দি পায়োনিয়ার তো ডেফিনেটলি বলতে পারি এই জায়গায়। রিসেন্টলি আমাদের এখানে ট্রেজারি বন্ডগুলোর এক্সচেঞ্জ ট্রেডিং শুরু হয়েছে, যদিও ট্রেড খুব কম হচ্ছে। আপনি কি ফোরসি করছেন এক্সচেঞ্জ ট্রেডিং অফ ট্রেজারিজ নিয়ে? আমি মনে করি এটা আমাদের ইন্ডিভিজুয়াল কাস্টমারদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। আমি গত পরশুদিনই এক ইন্ডিভিজুয়াল, উনি 5 ইয়ার্সের বন্ড কিনলেন, 50 লাখ টাকা একটা 5 ইয়ার্সের বন্ড কিনলেন, এবং রেট উনি পেলেন 7.7। এটা কিন্তু যে কোনো ব্যাংকের রিটার্নের চেয়ে বেটার রিটার্ন। জি, ব্যাংকের এফডিআর এর রিটার্নের চেয়ে। যদিও এখানে আমি সবসময় একটা কথা বলি যে ধরেন এটা ছাড়াও আমরা যে ব্যাংকের বন্ডগুলো করি, তো ব্যাংকের বন্ডগুলোর চেয়ে কিন্তু মানে ব্যাংকের এফডিআর এর চেয়ে কিন্তু ওই সেম ব্যাংকের বন্ডগুলো আরও 2.5% বেশি রিটার্ন দেয়। তারপরেও দেখা যাচ্ছে যে 40,000 কোটি টাকা ডিপোজিট আছে, কিন্তু 500 কোটি টাকার বন্ডের জন্য কিন্তু আসলে ইন্ডিভিজুয়াল ইনভেস্টর পাওয়া যায় না। তো এটা খুব ইন্টারেস্টিং লাগে আমার কাছে মনে হয় যে এখানে বিনিয়োগ শিক্ষার ব্যাপারটা চলে আসে, যেটা নিয়ে আমি অনেক বলি যে আসলে মানুষকে অ্যাওয়্যার করতে হবে। যদিও এসএসসি সেই কাজ করছে, ডিএসসি সিএসসি বিভিন্ন ট্রেনিং দিচ্ছে, এবং আমরাও বিভিন্ন জায়গায় যেয়ে কিন্তু মানুষকে আসলে অ্যাওয়্যার করছি। এটা একটা খুবই ভালো অপরচুনিটি, ট্রেজারি বিল বন্ডের অপরচুনিটি একটা খুবই ভালো অপরচুনিটি ফর ইন্ডিভিজুয়াল। কারণ আপনি রিস্কের পয়েন্টে যদি চিন্তা করেন, তাহলে এর চেয়ে বেটার রিটার্ন তো আর কোথাও হতে পারে না আর কি। ওকে, অ্যাওয়ারনেস বাড়লে আপনার ডিপোজিটররা আপনার বন্ডে ইনভেস্ট করবে সামনে, আপনি এক্সপেক্ট করছেন? আমি তাই মনে করি করা উচিত, কারণ আমি আরেকটা জিনিস মনে করি যে আমরা যেই সেক্টরেই থাকি না কেন, আমরা তো সবসময় জানি যে ডাইভার্সিফিকেশনটাই বেস্ট পলিসি। আমি যদি আমার 100 টাকা থাকে, তাহলে পুরো টাকা তো আমি আসলে শেয়ার মার্কেটে বা পুরো টাকা বন্ডে বা পুরো টাকা এফডিআর এ দেওয়া উচিত না। আমার মনে হয় যে আমার একটা ওয়েট ফিক্সড করা উচিত, যাতে আমি এভারেজ একটা বেটার রিটার্ন পাই এবং রিস্কগুলোকে মিটিগেট করতে পারি। অ্যাজ এ মার্চেন্ট ব্যাংক আপনার
পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস দিয়ে থাকেন, জি, সেখানে রেসপন্স কেমন পাচ্ছেন? আসলে আছে, সেখানে রেসপন্স আছে। আমরা শুরু করলাম তো নতুন, সো আমরা বেশ কিছু কাস্টমার আসছে এবং আমার মনে হয় আমরা ভালোই সাড়া পাচ্ছি এই জায়গায়। এখন একটু স্লো যাচ্ছে। আপনি জানেন যে মার্কেটটা বা টোটাল ইকোনমিক সিচুয়েশনটা আসলে এখন একটু ডিফারেন্ট, বাট আমরা আশা করছি যে মানে সামনের দিনগুলোতে এটা ভালো হবে ইনশাল্লাহ। মার্কেট কনফিডেন্স বাড়লে। ইনশাল্লাহ, জি। ওকে, আমাদের ম্যাক্রো ইকোনমিজ কেমন দেখছেন? একটু তো প্রেশারের মধ্যে আছি। আমি যদি ওভারঅল বলি, আমরা ধরেন আমরা ইম্পোর্টটাকে তো একটু রেস্ট্রিক্ট করার চেষ্টা করছি। আমাদের ডলারের তো একটু ক্রাইসিস আছে। রিজার্ভ আমি যদি গত ৩ মাসের কথা বলি, অ্যারাউন্ড 3 বিলিয়ন কমে গিয়েছে। আমি যদি বলি একটা প্রেশার কিন্তু আছে ওভারঅল। এটা সব সেক্টরেই আছে। সো আমার কাছে যেটা মনে হয় যে এটা শুধু বাংলাদেশের জন্য হচ্ছে তা নয়, গ্লোবাল ইকোনমির কারণে এটা হচ্ছে। এবং একটা পিরিয়ড কিন্তু যায় আর কি, এরকম সবসময় যে আসলে ভালো সময় যায় তা তো না। পারিবারিকভাবেও তো অনেক সময় একটা রাফ ফেজের মধ্যে দিয়ে আমরা যাই। তো আমি যদি এটাকে বাংলাদেশটাকে চিন্তা করি যে একটা সার্টেন সময়টা এটা আসলে হতেই পারে, বাট এর মধ্যে আমি মনে করি যে অনেক অপরচুনিটি আছে মার্কেটের জন্য, যে আমি কোন অ্যাসেটটা আমি দেখছি যে আমি একটু কম দামে পাচ্ছি, যেটা আমি একটু লং টার্মে, কারণ আমরা সবসময় এটা শুনে থাকি যে শেয়ারটা কিন্তু কিনে লাভ করতে হবে। সো এখন কোন অ্যাসেটটা একটু কম আছে যেটাতে আমি একটু লং টার্ম ইনভেস্ট করে একটা ভালো রিটার্ন ভবিষ্যতের জন্য আনতে পারি। কারণ আমি যে বললাম যে আমরা যখন শুরু করি তখন কিন্তু কোভিড ছিল। সো আমাদের জন্য বড় কোয়েশ্চেন ছিল যে আমরা কি করব, আমরা তো মাত্র নতুন একটা ইনভেস্টমেন্ট শুরু হলো। বাট আলহামদুলিল্লাহ 1 বছরের মধ্যে আমরা যেখানে আসছি, তো আমরা আইডেন্টিফাই করলাম যে আসলে এর মধ্যে অনেক অপরচুনিটি থাকে। তো আমাদের ওই অপরচুনিটিগুলো আইডেন্টিফাই করে আসলে আমার মনে হয় যে ওই অ্যাসেটগুলো যেগুলো একটু সস্তা আছে এখন, সেগুলোতে আমরা একটা লং টার্ম পজিশন নিতে পারি। আর ওভারঅল ইকোনমির সিচুয়েশনটা আমি গ্লোবালের ইকোনমিক সিচুয়েশনের সাথে আসলে প্যারালাল, এটা তো আমরা আলাদাভাবে চিন্তা করলে হবে না। সো আমার মনে হয় 2-1টা কোয়ার্টার এরকম হয়তো যেতে পারে। সো আমার মনে হয় যে আমাদের ওই সিলেক্টিভ অ্যাসেটে, মানে যেগুলো একটু সস্তা অ্যাসেট, সেগুলোতে আসলে যাওয়া উচিত। ওকে, তো আপনি বন্ড ইনভেস্টমেন্টে একটা ভালো অপরচুনিটি দেখছেন ফর দ্য পিপল? অ্যাবসলিউটলি। আমি আসলে আমি যেটা বলি যে মানুষজন যদি তাদের কনফিডেন্সটা আসলে না থাকে ইনিশিয়ালি কর্পোরেট বন্ডের ক্ষেত্রে, তাহলে অনেক ব্যাংকের বন্ড আছে। ব্যাংকের বন্ডে যদি আসলে আপনার কনফিডেন্সটা না থাকে, তাহলে গভর্নমেন্ট ট্রেজারি বিল বন্ড আছে। আপনি কোথাও থেকে শুরু করেন। আমি জানি যে 5 বছরের একটা বন্ড কিনলে 5 বছর ওয়েট করতে হবে, কারণ ওরকম ট্রেড মার্কেটে হয় না, যদিও সব ট্রেজারি বিল বন্ড আমরা এখন মার্কেটে ট্রেডেবল করতে পারি। কিন্তু যখন অনেক মানুষজন এই বেনিফিটটা বুঝতে পারবে এবং এই জায়গাটায় আসবে, তখন আমার মনে হয় যে এটা ভাইব্রেন্ট হয়ে যাবে মার্কেটটা। এবং আমি আসলে যেটা মনে করি যে এটা কিন্তু মানুষকে আসলে বোঝাতেও হবে। অনেক সময় যেটা হয় যে নতুন কিছু একটা শুরু করতে গেলে কিছু পুশ করতে হয়। সো আমরা যদি মনে করি যে একটা সার্টেন পোর্শন আপনার মার্কেটের ইনভেস্টমেন্টের, আপনি হয়তো জানেন মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ, অ্যাসেট ম্যানেজমেন্ট যারা আছে, তাদের পোর্টফোলিওতে এসএসসি বলেছে যে টোটাল পোর্টফোলিও 3% ফিক্সড ইনকামে থাকতে হবে আর কি। তো এরকম যদি ইন্ডিভিজুয়ালদেরকেও কিছু বলা যায় আর কি, যে একটা জায়গা থেকে শুরু করার জন্য, একটা কিক স্টার্ট করার জন্য কিন্তু কিছু মানে ইম্পোজ ইনিশিয়ালি করতে হয়। মানুষ যখন তারপর বেনিফিটটা বুঝে যায়, তারপরে কিন্তু আর ওটার প্রয়োজন হয়, ওর নিজেরাই কিন্তু। ট্যাক্স পলিসিতে কোনো ধরনের পুশ আপনি সাজেস্ট করতে পারেন কিনা? আসলে জিরো কুপন বন্ডের ক্ষেত্রে তো ট্যাক্স বেনিফিট আছে। আমি যেটা মনে করতাম যে, বা মনে করি যে আসলে সব বন্ডের ক্ষেত্রে থাকলে ট্যাক্স, নট অনলি জিরো কুপন, হয়তো কুপন বেয়ারিং বন্ডগুলোর ক্ষেত্রেও এটাকে ইনিশিয়ালি একটু পপুলার করার জন্য এটা করা যেতে পারে আর কি। আমি যেটা মনে করি, হয়তো লং টার্মে না, বাট ইনিশিয়ালি যদি আমরা এখন থেকে চিন্তা করি যে ঠিক আছে 2-3 বছর এই বন্ডটাকে একটা সার্টেন পপুলার করার জন্য করা হয়, যেটা আমি বললাম যে ইনিশিয়ালি কিন্তু মানুষকে বেনিফিটটা বোঝানোর জন্য কিছু কিছু ইনিশিয়েটিভ নিতে হবে, নট ফর লং টার্ম, একটা সার্টেন পয়েন্টে, যার মানুষ যখন আসলে অভ্যস্ত হয়ে যাবে, তারপর কিন্তু আর ওটা প্রয়োজন হবে না। ওকে, বাংলাদেশের ইনভেস্টমেন্ট ব্যাংকিং, মার্চেন্ট ব্যাংকিং যেটা বলি আমরা, প্রচুর মার্চেন্ট ব্যাংক এবং রেগুলেটর পুশ করে যে ইনঅ্যাক্টিভিটির জন্য, যে তারা ইস্যু ম্যানেজমেন্ট করছে না যথেষ্ট, এটা করছে না সেটা করছে না। আপনি কি ফোরসি করছেন নেক্সট 5 ইয়ার্স 10 ইয়ার্স আপনাদের ইন্ডাস্ট্রি? আসলে আমি যেটা বলবো যে ইউসিবি ইনভেস্টমেন্টকে ওনারা একটা মানে এক্সাম্পল নিতে পারেন, যে আমরা যদি নতুন একটা ইনভেস্টমেন্ট ব্যাংক, খুব রিসেন্টলি যারা এসছে তারা
1 বছরে এ পর্যন্ত আসতে পারে, তাহলে দেয়ার আর লট অফ অপরচুনিটি ইন দি মার্কেট। আমার মনে হয় যে আমরা এই ফিজ ইনকামের জায়গাটা, যেটা ইনভেস্টমেন্ট ব্যাংকিং, রিয়েল ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রে আসলে করা হয়, এই জায়গাটা এক্সপ্লোর করলে অনেক কাজ আছে। ইটস নট দ্যাট ইজি, বাট আসলে যদি লেগে থাকা যায় কাজের পিছে, তাহলে এখানে অনেক অপরচুনিটি আছে আসলে। ওকে, আমরা আমাদের সব গেস্টকে একটা বিষয় জিজ্ঞেস করি, স্টক মার্কেট আউটলুক। আপনি আপনার স্টক মার্কেট আউটলুকটা যদি শেয়ার করেন। আমি আসলে স্টক মার্কেট আউটলুকটা অলরেডি শেয়ার করেছি। করেছি ওই সেন্সে যে ধরেন, জি, আমি যেটা মনে করি যে মার্কেট তো আসলে আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে থাকে। আমরা কোভিড পেলাম, আমরা একটা রিসেশন পাচ্ছি, যে কারণে, যুদ্ধের কারণে হোক বা যে কারণে হোক। গোয়িং ফরওয়ার্ড আমার কাছে যেটা মনে হয় যে যখন আমরা ভালো ধরনের ইনফ্লেশন হয়ে যায়, তখন এরকমও হতে পারে যে গোয়িং ফরওয়ার্ড অনেক কিছু, যেমন এখন আমরা তেলের ক্রাইসিস নিয়ে ভুগছি, যদি আমরা ওইভাবে চিন্তা করি। তো এগুলো যেহেতু প্রাইস বেড়ে গিয়েছে, তা আমার মনে হয় যে সামনের দিনগুলোতে এরকম হতে পারে যে এরকম ইনফ্লেশন সিচুয়েশনে হঠাৎ কিন্তু দেখা যায় মানি ফ্লো বেড়ে যায়। আপনি যদি কোভিডের সময় মনে করেন, সবাই ভাবলো মার্কেট খুব খারাপ হবে, কিন্তু আসলে ইকোনমির অত অ্যাক্টিভিটিস ছিল না দেখে কিন্তু টাকাটা একটু সস্তা হয়ে গেল, তারপর স্টক মার্কেটটা ফ্লো হলো। লিকুইডিটিটা তো একটা বড় ইস্যু। আপনার মানি মার্কেটের সাথে আমার কাছে মনে হয় যে স্টক মার্কেটে আমি একটা রিলেশন খুঁজে পাই, কারণ আপনার লিকুইডিটিটা যদি না থাকে তাহলে তো আসলে স্টক মার্কেটের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। বিং সেইড দ্যাট, আমি যেটা বলছি যে প্রত্যেকটা জিনিসের মধ্যে যেমন একটা অপরচুনিটি আছে, যে এখন কি আমরা চিন্তা করছি কিনা যে এখন বেশ কিছু ভালো অ্যাসেট কিনে রাখার সময়। সো এইটা ভবিষ্যতের জন্য কাজে দিবে। তো আমরা এখন চিন্তা করতে হবে যে আমরা কোন সাইডে আছি। তো আমি মনে করি যে সামনের দিনগুলোতে যেভাবে বাংলাদেশ ব্যাংক এখন স্টক মার্কেট নিজে অ্যাপ্রোচ নিয়েছেন, আমাদের এসিসির চেয়ারম্যান সাহেব শিবলি রুবাত সাহেব যেভাবে করে আসলে এই ইনিশিয়েটিভ নিয়ে বিভিন্ন ধরনের কাজ করছেন, আমার কাছে মনে হয় যে শুধুমাত্র যে শেয়ারে তা না, আমরা একটু বন্ডের দিকেও ঝুঁকতে পারি। আমরা একটা এভারেজ রিটার্ন কিন্তু ক্যালকুলেট করে আনতে পারি মার্কেট থেকে, যে কিছুটা ডাইভার্সিফাইড করে আমরা আনতে পারি। অ্যাবসলিউটলি। সো আমার কাছে মনে হয় যে আমরা এটাকে অপরচুনিটি হিসেবেও দেখতে পারি লং টার্ম। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফর দ্য ইনসাইটস। গুড লাক ফর ইউসিবি ইনভেস্টমেন্টস। দর্শক, তানজিম ভাই আমাদের বলছিলেন বন্ডে বিনিয়োগের সুযোগ বাড়ছে এবং অ্যাওয়ারনেস বাড়লে ইন্ডিভিজুয়ালরা বন্ড থেকে অনেক উপকৃত হতে পারে। সবাইকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু।